এখানকার কন্ট্রাক্টর কে? কি হয়েছে? কন্ট্রাক্টর আমি, বলেন। এখানকার সব কাজ বন্ধ করুন, এখানে কোনো কাজ হবে না। কাজ বন্ধ করুন কে স্যার? এটা কেমন কথা? কোন কাজ চলুক। আমি বলেছি কাজ বন্ধ করতে, মানে এখানে কাজ বন্ধ হবে, এখানে কোনো কাজ হবে না। কাজ বন্ধ করুন আপনারা। স্যার এটা কি কইতাছেন? কাজ বন্ধ করুন মানে? না না, কাজ চলুক স্যার। স্যার আপনি আমার সাথে একটু সাইডে আসুন, আপনার সাথে কথা আছে। এই আপনি আমাকে সাইডে যেতে বলছেন মানে? আমি আপনার সাথে সাইডে যাব কিসের জন্য? কাজ বন্ধ করতে বলছি মানে কাজ বন্ধ করুন। আরে স্যার আসেন না প্লিজ স্যার, আমার কথাটা শুনেন। আপনি অফিসে আসেন স্যার, আমি আপনার সাথে কথা কই। আসেন আসেন স্যার। স্যার এইবার আপনি খুইলা কোন কি হইছে? শ্রমিক গোছামাই চিল্লাচিল্লি করে ওরা এমনি কাজে ফাঁকি দেয়, তাহলে তোরা কাজই করতে চাইবো না। আপনার কি হয়েছে এইবার আমার সব খুইলা কোন। কাজ করবে কেন? কাজ তো আমি বন্ধ করার কথাই বলছি। আপনি যে এখানে রাস্তা তৈরি করছেন, আপনার কোনো নিয়ম কানুনের তো ঠিক নেই। এখানে 12 ফিট রাস্তা বানানোর কথা, আপনি তো এখানে 5 ফিট রাস্তা বানিয়েছেন। বালু ফালানোর কথা 6 ইঞ্চি, আপনি তো 3 ইঞ্চি বালু ফালাননি। আবার এই যে আপনার যে এখানে কর্মচারী, তাদের তো কোনো সেফটি ব্যবহার করছেন না আপনি। তারা তো যেভাবে কাজ করছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে আপনাদের রাস্তা বানানোর জন্য কে পারমিশন দিয়েছে? স্যার আপনি এটা কেমন কথা কইলেন? আপনার সিনিয়র অফিসারের নির্দেশে এই কাজ করতেছি, আর এটা আমাদের কোটি টাকার প্রজেক্ট স্যার। আমার সিনিয়রটা কে? ডাকুন তো ওনাকে। ওই যে নাইম চৌধুরী আমাদের সিনিয়র অফিসার। আচ্ছা ওনাকে কল করুন, এখানে আসতে বলুন, ইমার্জেন্সি। আর তো এই জায়গায় আসছিল, মনে হয় কোনো আশেপাশে গেছে। আচ্ছা আমি ফোন লাগাইতেছি। কি ব্যাপার, আপনারা সবাই কাজ বন্ধ করে এভাবে বসে আছেন কেন? কন্ট্রাক্টর কোথায়? কন্ট্রাক্টর ওই পাশে। কি ব্যাপার তনিমা, আপনি এখানে? আপনার তো অফিসে থাকার কথা, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান কাজ শুরু করেন। স্যার উনি কাজ বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আপনি যান কাজ করেন। আপনি কি বললেন? আমার অফিসে থাকার কথা? কেন? আমি অফিসে সবসময় কেন থাকবো? আমি বাইরে বেরোইছিলাম একটু কাজগুলো দেখার জন্য। তা আপনার এখানে এসে আমি যা দেখলাম, আপনি থাকা অবস্থায় কন্ট্রাক্টর কিভাবে কাজ করছে সেগুলো কি আপনি দেখবেন না? আপনি কোথায় থাকেন, তারা কি করছে না করছে সেগুলো খোঁজ খবর রাখা তো আপনার দায়িত্ব। আপনি কি সব জাতা কথা বলছেন? এখানে তো আমি আছি, কন্ট্রাক্টররা কিভাবে কাজ করছে সেটা দেখার দায়িত্ব আমার, সেটা দেখার দায়িত্ব তো আপনার না। আর আপনি এখানে কেনই আসবেন? শুনুন, আর আপনি ভুলে যাবেন না, আপনি কিন্তু আমার জুনিয়র। আমি জুনিয়র হই আর যাই হই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার তো আমার আছে। আর আপনি যে কাজ করাচ্ছেন, আর আপনি কি জানেন কন্ট্রাক্টররা দুর্নীতি করে একদম ভরে ফেলছে। রাস্তার কাজে তো কোনো কিছুই ঠিক নাই, আবার এই যে কর্মচারীদের দিয়ে যে কাজ করাচ্ছে তাদের কোনো সেফটি নেই। তাহলে কিভাবে আপনি ভালো কাজ করাচ্ছেন? দুর্নীতি মানে? আপনি কোন দুর্নীতির কথা বলছেন? কি ধরনের দুর্নীতি হচ্ছে এখানে? দুর্নীতির এখানে কি কি দেখছি মানে? আপনি তো কোনো কিছুই ঠিক নেই। আপনার বালু দেওয়ার কথা বেশি আপনি কম দিচ্ছেন, রাস্তা বড় করার কথা আপনি ছোট করে করছেন। তাহলে আমি বলবো না যে এখানে দুর্নীতি হচ্ছে? অবশ্যই দুর্নীতি হচ্ছে, আর সেটার সহযোগিতা করছেন আপনি। আপনি সিনিয়র হন বলে আপনার প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু একদম অন্যায় করছেন। এই কাজ বন্ধ করার ব্যবস্থা করুন। তনিমা, আপনি কিন্তু খুবই অন্যায় করছেন আমার সাথে। আর এইখানে কাজ সম্পর্কে আমি যথেষ্ট ভালো জানি, আমার চাইতে আপনার বেশি জ্ঞান নয়। আর আপনি এখানে আসছেন, আমার কোন কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা দেখবো আমি, কন্ট্রাক্টর কিভাবে কাজ করলো সেটা বুঝবো আমি। আপনি এখানে নাক গলানোর কে? ঠিক আছে, আপনি এখানে আসছেন, চা পানি খান, তারপর এখান থেকে চলে যান। আর যদি কিছু বলার থাকে অফিসে গিয়ে তারপর আমার সাথে কথা বলুন। দেখুন, মানুষের জানার কোনো শেষ নেই। একটা মানুষ যে কোনো বয়স থেকে জানতে পারে, এই নিয়ে এত কথা বলার কি আছে? আর আমি তো অন্যায় কিছু বলছি না, আমি নিজের চোখে যা দেখলাম, যা যাচাই বাছাই করলাম সেটাই আপনাকে বলছি। এখানে তো দুর্নীতি চলছে আর আপনি সেটা সাহায্য করছেন, এটা তো আমি মেনে নেব না। এই কাজ বন্ধ করতে হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি এখান থেকে দুর্নীতি করে টাকা মেরে খাচ্ছেন। শুনুন, আপনি হচ্ছেন দেশের লোক, দেশের লোক হয়ে দেশের টাকা মেরে খাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য লজ্জার বিষয় যে আপনি এত পড়াশোনা করে মেধা নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে এখন আপনি দেশের টাকা মেরে খাচ্ছেন। আপনার মতো এত মেধাবী একজন ইঞ্জিনিয়ার হয়ে যদি দেশের টাকা মেরে খান, তাহলে দেশ আগাবে কিভাবে? আমি কেন সীমাবদ্ধ থাকবো? যদি এখানে ন্যায় হতো তাহলে আমি সীমাবদ্ধ থাকতাম, কিন্তু এখানে অন্যায় হচ্ছে। আর আমি দেশের লোক, দেশের হয়ে কাজ করছি, তাহলে দেশের যদি কোনো ক্ষতি হয় সেখানে আমি অবশ্যই এগিয়ে আসবো। এই থামুন আপনি, দেশ আগাচ্ছে না পিছাচ্ছে সেটা দেখবে সরকার, সেটা দেখার দায়িত্ব তো আপনার না। আপনার যতটুকু কাজ আপনি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, এর বাইরে কেন আসছেন আপনি? শুনুন, আমি আপনার সাথে ঝামেলা করতে চাচ্ছি না, কোনো তর্কেও যেতে চাচ্ছি না। আপনি আমার সিনিয়র, আমি আপনাকে ভালোভাবে বলছি এই কাজটা অন্যায় হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, দশের ক্ষতি হচ্ছে। আপনি এই কাজটা এক্ষুনি বন্ধ করার ব্যবস্থা করুন। কি বললেন আপনি? কাজ বন্ধ করতে হবে? আপনার কথাতে আমি কাজ বন্ধ করব? শুনুন, আপনার যদি দেশ নিয়ে এতই চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা ঘরে বসে চিন্তা করেন বা অন্য কোথাও গিয়ে চিন্তা করেন। এই মাঠ পর্যায়ে এসে কাজ বন্ধ করে দেশ নিয়ে চিন্তা করার তো সময় নেই। আর আপনি কি বললেন আমাকে আমি মেধাবী হয়ে কেন দুর্নীতি করছি? আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আপনি আমাকে দুর্নীতিবাজ বলছেন? আপনাকে তো আমি প্রমাণ দিয়েই দিলাম হাতে নাতে, তারপর আপনি কি প্রমাণ চান আমাকে বলেন তো। আর আমি বুঝতে পারলাম না, আপনি দেশের এত নাম করা একজন মেধাবী ইঞ্জিনিয়ার হয়ে ঘুষ খান কিভাবে?
দেশের সব ইঞ্জিনিয়ার তো এমন না, আপনার চেয়ে আরো অনেক মেধাবী ইঞ্জিনিয়ার আছে, তারা তো ঠিকঠাক মতোই কাজ করছে। আপনার কেন ঘুষ খেয়ে কাজ করতে হবে? মিস তনিমা, আপনি কিন্তু আমাকে ডিরেক্টলি অপমান করছেন। আপনার কিন্তু এইভাবে কথা বলার কোনো রাইট নেই। আপনি কোন সাহসে আমাকে ঘুষখোর বলছেন? শুনুন, আমি কিন্তু আপনাকে দেখে নেব। আপনি আমাকে কি দেখে নেবেন? দেখে নিয়েন। এই দেশ হলো আমার মা, এই দেশ আমার মাটি। আমার মা মাটির সাথে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে আমি আজীবন কথা বলে যাব। আমি কিছুই বুঝতেছি না, এইভাবে আমি কেমনে কাজ চালাইয়া যাবো? একজন এসে কইতাছে কাজ বন্ধ রাখো, আপনি আবার কইতাছেন চালাইয়া যান। স্যার টাকা লাগে, এই টাকা নেন তো, আমার কাছে টাকা আছে। ঠিক আছে, আপনি যান, কাজ শুরু করেন। ওই মিস তনিমার কথায় কি এই রাস্তার কাজ বন্ধ হবে? কখনোই না। আর উপর মহলে কি করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুই আইসস? হ্যাঁ বাবা, আসলাম। দেখ তো মা, তোর অফিসের থেকে তোর পিওনে এই চিঠিটা দিয়ে গেল, কি লেখা আছে? কি রে মা, চুপ করে আছিস কেন? তোর চিঠিতে কি লেখা আছে? বাবা, আমাকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। কস কি মা? হ্যাঁ বাবা, আজকে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি তো, এর জন্য হয়তোবা ওরা আমাকে সহ্য করতে পারছে না। আর বাকি ইঞ্জিনিয়ার যারা আছে তারা সবসময় আমাকে বলে আমি নাকি মুক্তিযোদ্ধার কোঠা দিয়ে এই চাকরিটা পেয়েছি, আর তারা মেধা দিয়ে পেয়েছে। এর জন্য তাদের সাথে আমার এমনিতেই বনতো না। তার উপর আবার আমি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এর জন্যই হয়তোবা। আর কি করবো বলো বাবা, তুমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো একজন মুক্তিযোদ্ধার মেয়ে। তোমার রক্ত তো আমার শরীরে আছে। আমি যেখানে অন্যায় দেখি না কেন, আমি না চাইতেও সেই জায়গায় আমি চলে যাই। কেন জানি আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ফেলি আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ফেলি। এটা কি আমার দোষ বলো? আমার দেশের জন্য মায়া লাগে, দেশের জন্য আমার ভালোবাসা আছে। আমার দেশের যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমি কথা বলবোই, এতে আমার যাই হোক না কেন। তুই ঠিক কাজ করেছিস। তোর চাকরি থাক না থাক, তুই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাবি। এই দেশের জন্য যুদ্ধ করেছিস, এই দেশ তো আমাদেরই। আর যেখানেই অন্যায় দেখবি সেখানেই তুই প্রতিবাদ করবি। তুই আমার সন্তান। হ্যাঁ বাবা, আমি ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়েছি, আর যতদিন বেঁচে থাকবো তোমার আদর্শেই বড় হব। দুর্নীতির কোনো স্থান আমার কাছে নেই। চলো বাবা, ঘরে যাই। চল। এই তো আমি ডিউটিতে আছি। স্যার, স্যার পা উঁচা করেন, তাড়াতাড়ি উঁচা আরে করেন। কি করছেন আপনি? পা দেন, পা দেন, কেন? তাড়াতাড়ি পা দেন এর ভিতরে। আরে আপনি কি করছেন এগুলা? স্যার, আপনি একদম চুপ করেন, আমি আপনার ভালোর জন্যই করতেছি। পা দেন, পা দেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করেন আর তাড়াতাড়ি আমি যা করতেছি তা করতে দেন। এই আপনি কি থামবেন? আমার সাথে কি শুরু করছেন এগুলা? স্যার, আমি আপনার ভালোর জন্য করতেছি, তাড়াতাড়ি হাত দেন স্যার। আরে আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি করতে চাইছেন? স্যার, আমি যা করতেছি আপনার ভালোর জন্য করতেছি, আপনি চুপ করে পড়ে নেন। স্যার, চুপ করে দাঁড়ান। এই এই মেয়ে, সত্যি করে কয়, এই জায়গায় একটা পুলিশ দাঁড়ায় ছিল, কই গেল বল? পুলিশ? এনে কোনো পুলিশ টুলিশ নাই, আপনারা জানেন এখান থেকে। এই ভালো করে দেখতো কে এটা। এই সত্যি করে বল, ওই পুলিশ অফিসারটা কই? আর এইখানে মাঝ রাস্তায় লেহেঙ্গা পরা এটা আবার কে? দেখি তো। না না না, দেখা যাব না। এটা আমাকে বাড়ির নতুন বউ, আমাকে বাড়ির নতুন বউ যে সে দেখতে পারে না। চুপ! আর একটা কথা কবি না। আর মুখ দেখা, তা নইলে একেবারে গুলি করে মাথার খুলে উড়িয়ে ফেলে দিবি। না না না, দেখা যাব না। আমাকে বাড়ির বউরা পর্দা করে সব সময়। পর্দা করুক আর যা করুক, আমি একজন মেয়ে মানুষ, সে পর্দা করলে আমার তাতে কি যায় আসে? আমি এই নতুন বউয়ের মুখ দেখতেই চাই। সর সামনে দিকে। না না না, এটা আমার ভাইয়ের বউ, আমি দেখাইতে পারবো না। আমি যদি দেখাই তাহলে আমার ভাই আমার অনেক মারবো। বুঝতে পারছি। এই বস, ওইদিকে চলুন, ওইদিকে গেছে মনে হয়, চলেন। হ্যাঁ, একদম ঠিক বলছো। এখানে হয়তো এই পুলিশ অফিসারটা নাই, শুধু শুধু আমরা সময় নষ্ট করছি। ওই পুলিশ অফিসারটাকে ধরতেই হবে যে কোনো মূল্যে। এখানে সময় নষ্ট করা যাবে না, চলো সবাই। চলেন। তাড়াতাড়ি খুলে দেখুন কি শুরু করছেন। হ্যাঁ স্যার, আমি আপনার ভালোর জন্যই করছি, আপনি শুধু শুধু আমার ভুল বুঝেন না। খোলেন। আচ্ছা, কেন এরকমটা করেছেন আমার সাথে বলেন? স্যার, আপনি কি সত্যিটা জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই, বলেন। আচ্ছা ঠিক আছে, শুনেন তাহলে। বস, আমার মাথায় তো কাম করতেছে না, আমাকে গ্যাং লিডার তো ধরা খেয়ে গেছে। রাখ, কোনো চিন্তা করিস না। তনিমারে পাঠাইছি ছদ্মবেশে ওই পুলিশের খবর নেওয়ার দিকে। ওই পুলিশের খবর আজকে দিনের মধ্যে আমার কাছে পৌঁছে। বস, খালি খবরটা পাইলেই ওই পুলিশ অফিসার একবারে খতম করে আনলাম। বস, আপনারা দুইজন যে আমার ছদ্মবেশে ওই পুলিশ অফিসারের খবর নিতে পাঠাইছিলেন না, খবর তো নিয়ে আসছি।
ওই আমাদের নয়াকান্দি মোড় যে রাস্তাটা আছে না, সেই রাস্তার মধ্যে ওই পুলিশটা দাঁড়ায় আছে। চলেন, আমাদেরকে এক্ষুনি যা ওই পুলিশটাকে ধরতে হবে। চলেন। ফেরদৌস, চল যাই, পুলিশটা এখন একা আছে। চলেন বস, চলেন। চল। ও মাই গড, তাহলে তাহলে তো ওরা আজকে আমাকে ধরতে আসছিল। ওরা যদি একবার আমাকে ধরতে পারতো তাহলে একদম আমাকে জানে শেষ করে দিত। আপনি কি জানেন, কিছুদিন আগে ওদের দলের গ্যাং লিডারকে আমি অ্যারেস্ট করেছিলাম, সেজন্য ওরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ধরতে আসছিল। আপনি যদি সঠিক সময়ে এসে আমাকে না বাঁচাতেন, আমি হয়তো এতক্ষণ এই দুনিয়ার আলোতে নাও থাকতে পারতাম। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আর আপনার সাহসিকতা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন, কি করেন? স্যার, এই দুনিয়াতে আমার কেউ নাই, শুধুমাত্র একটা ছোট ভাই ছাড়া। আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা ওই ছোট ভাইরা লেখাপড়াও শিখাইতেছি, আবার তারে খাওয়াইতেছিও। এমনি করে আমার সংসার চলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন, আপনি এই কার্ডটা রাখুন। এই কার্ডটা নিয়ে আগামীকালকে আপনি আমার অফিসে যোগাযোগ করবেন। আমি আপনার জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবো। স্যার, আপনি সত্যি কথা কইতেছেন? আমার আপনি ভালো একটা কাজ দিবেন? জানেন স্যার, আমি অনেক জায়গায় না কাজের জন্য গেছি, কিন্তু কেউ আমার কোনো কাজ দেয় নাই। আমার আর অপমান করছে, কই তোর হয়েছে ফকিন্নি, জীবনে তো কোনোদিন স্কুলেও যাস নাই, লেখাপড়া জানোস না, তোর আবার কিসের কাজ করবি? কোনো কাম দেয় না স্যার আমারে। আমি কালকে অবশ্যই আপনার অফিসে যাবো, আপনি আমার একটা কাজ দিবেন। আমি ওই কাজ কইরা আমার ছোট ভাইটারে আরো ভালো মতো লেখাপড়া শিখাইয়া আপনার মতো বড় অফিসার বানামু। ঠিক আছে, তাহলে কালকে যোগাযোগ করবেন আমার সাথে। ঠিক আছে স্যার। আচ্ছা। আমি তো 12টা বাজে দেব। এই খাড়া, আরে এই খাড়া, এই আরে এই খাড়া। কোথায় গেল? এই, আরে ম্যাডাম কোথায়? ভয় পাস নেই, আমি পাগল না, আমি সিআইডি অফিসার লিটন। কি বলতে চান আপনি? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। ম্যাডাম, আমাকে মাফ করবেন, আমি বাধ্য হয়েছি পাগল সেজে আপনাকে ভয় দেখানোর জন্য। হোয়াট? আপনি জানেন একজন ম্যাজিস্ট্রেটকে ভয় দেখানোর অপরাধে আমি আপনার উপর মহলে জানিয়ে আপনাকে সাসপেন্ড করার ব্যবস্থা করতে পারি? হ্যাঁ ম্যাডাম, আপনি চাইলে উপর মহলে কথা বলে আমার চাকরি থেকে আপনি বের করে দিতে পারেন, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না ম্যাডাম। কারণ আপনার পিএসের কাছে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি শুধু আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমাকে কোনো শিডিউলিস্ট তারা দেয়। তাই বলে আপনি আমার সাথে এই ধরনের আচরণ করবেন? একটা ওপেন রোডে এসে একজন ম্যাজিস্ট্রেটকে আপনি ভয় দেখাবেন? আচ্ছা যাই হোক, আপনি কি জন্য দেখা করতে চান সেটা আমাকে বলেন। আসলে কি ম্যাডাম, আপনার যে পিএস এবং পিএ দুজনেই আপনাকে মারতে চায়। কি? একে তো রাস্তার মাঝখানে এসে পাগল সেজে আমাকে ভয় দেখিয়েছেন, এখন কিনা আমারই বিশ্বস্ত লোক যারা আমার পিএ আর আমার পিএস, তাদেরকে আপনি আমার কাছে শত্রু বানাতে চাইছেন? সমস্যা কি আপনার? কি চান আপনি? আর তাছাড়া তাহলে কি আমি ধরে নিব ওরা আপনাকে আমার সাথে দেখা করতে দেয়নি বলে আপনি তাদের আমার কাছে খারাপ বানাচ্ছেন? না না ম্যাডাম, আমি সত্য কথা বলছি, কারণ আপনিও আইন বিভাগের লোক, আমিও আইন বিভাগের লোক, আর আমি জানি আইন কখনোই প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আর সেই তথ্য প্রমাণ নিয়েই আমি আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ম্যাডাম। প্রমাণ? আচ্ছা কি প্রমাণ আছে আপনার কাছে, দেখে দেখান তো। এই দেখুন ম্যাডাম। বর্ষা ম্যাডাম, যে করেই হোক আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আরে এ তো দেখছি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের মারার প্ল্যান করছে। বিষয়টা তো প্রমাণ রাখতে হবে, কারণ তার কারণে আমাদের সকল 2 নম্বর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ম্যাডামকে আপনিই মারার ব্যবস্থা করেন। হ্যাঁ, দেহেলেরও কান আছে, যে কেউ শুনতে পারে। চলুন আমাদের কাছে আমরা সেরে ফেলি। আচ্ছা চলুন। বিষয়টা লিটন স্যারকে জানাইতে হবে। সত্যি তো, আমার পিএ আর আমার পিএস আমার এত বড় ক্ষতি করতে চায়? না না, আমি তো এদের ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রমাণস্বরূপ আমার ফোনে রেখে দিচ্ছি। প্লিজ টেক ইট। থ্যাংক ইউ সো মাচ। আপনি একজন আইনের লোক হয়ে আমাকে এইভাবে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আবারও বুঝিয়ে দিলেন
আইন কারো কাছে ছোট হয় না। আপনি এরকম ছদ্মবেশে আমাকে বাঁচানোর জন্য এসেছেন, এটা আমি কল্পনাও করতে পারিনি। আরে আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম পাগলের সাথে কি কথা বলছে? সেটাই তো। আমি আপনার ব্যাপারে ওপর মহলে জানিয়ে আপনার প্রমোশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে যে আমি বাঁচাতে পেরেছি এটা আমি মনে করি যে আমার সিআইডি ডিপার্টমেন্টের জন্য একটা গর্ব। আর আপনার সাথে যে কাজটা করেছি এটা আমার কর্তব্য ছিল ম্যাডাম। চলেন তো দেখি। আচ্ছা চলুন। তুই আমার ম্যাডামকে ভয় দেখাচ্ছিস? আরে ম্যাডাম, আপনি আপনার পিএস কে মারলেন? ম্যাডাম আপনি আমাকেও মারলেন? হ্যাঁ মারলাম, আমি আপনাদের দুজনকেই মারলাম। আচ্ছা, আপনারা কোন সাহসে আমার পিএস হয়ে আমার পিএ থেকে আমার ক্ষতি করতে চান? আরে ম্যাডাম, এটা আপনি কেমন কথা বলছেন? আমরা কেন আপনাকে মারতে যাব? ও আচ্ছা, বুঝতে পেরেছি, এই পাগলটা আপনাকে ভুল বুঝিয়েছে, তাই না? আপনি কি করে বুঝলেন যে এই পাগলটাই আমাকে কিছু বলেছে? এত কনফিডেন্স কেন আপনার তার প্রতি? আর শুনুন, উনি কোনো পাগল নয়, উনি একজন সিআইডি অফিসার। আর হ্যাঁ, আপনারা যে আমাকে খুন করতে চান আর তার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। ওয়েট, ম্যাডাম, ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দেন ম্যাডাম। ম্যাডাম আসলে আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরকম আর কখন হবে না, আমাদের একটা সুযোগ দিন ম্যাডাম। ক্ষমা করব আপনাদের? আপনারা কি ভেবেছেন আপনারা আমার সাথেকার লোক হয়ে আমার সবচাইতে বিশ্বস্ত লোক সেজে আমার ক্ষতি করতে চাইবেন আর আমি কিনা আপনাদের ছেড়ে দিব? অসম্ভব। আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানুষ সর্বোচ্চ বিচার আশা করে আমার কাছ থেকে। আর আপনারা কি করে ভাবলেন আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়ে আপনাদের মতো আরো অপরাধীর জন্ম দিব? অসম্ভব, আপনাদের কোনো ক্ষমা নেই। আমি এখন পুলিশকে কল দিচ্ছি। না ম্যাডাম, আপনার কষ্ট করে আর পুলিশ ডাকতে হবে না, আমি পুলিশের ব্যবস্থা করে আমি এখানে এসেছি। কনস্টেবল আসেন। তো ম্যাডাম, আমার কাজ শেষ, আমি এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ অবশ্যই, যাওয়ার আগে আপনাকে আবারও ধন্যবাদ। আপনি এত সুন্দর করে প্ল্যানিং করে এসে আমাকে বাঁচাবেন, সত্যি এটা কল্পনার বাহিরে ছিল। ঠিক আছে, আমি আপনার সাথে থানায় গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সত্যি এদের মতো এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ আছে বলেই আইন এখনো এত সুন্দর। এই তাড়াতাড়ি যা, সুন্দর মতো তেলটা নিয়ে আইসা পড়বি, ধরা খাইস না। যা যা। কার্টুন সাবধানে খুলবেন। আর এই রাস্তার মাঝখানে এই কার্টুনটাকে রাখলো, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই কার্টুনটা খোলা কি ঠিক হবে? আমার কোনো বম টম নেই তো? আবার খুললে যদি আবার কোনো বিপদে পড়ি, না থাক, কোনো দরকার নেই। আরে আমার বাইকের তেল তো চুরি করে নিয়ে গেছে, এখন আমি কি করি, কিভাবে যাই? হ্যালো ভাই, ভাই আমার তো কোহানের চিকির বাড়ি আয়, আব্বা জানি কেমন করতেছে, ওষুধ না আনলে আব্বারে বাঁচান যাইব না। ভাই চিকির বাড়ি আয়। ভাইয়া, আমি তো আসতেছি, কিন্তু আমার বাইকের সমস্যা হয়ে গেছে। ভাই তুই তাড়াতাড়ি আয়, আব্বা জানি কেমন করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বাবু চলো। না রে ভাই, যাওন যাব না। বাবু উনি তো পুলিশ, আমাকে ধরে থানায় নিয়ে যাইবো। আরে আমরা বুঝাই কমনি যে আমাকে ভুল হয়ে গেছে, চল যাই তো, আয়। আরে আমি এখন কি করি, কিভাবে যাই? আমি যদি সঠিক সময় বাড়ি পৌঁছাতে না পারি, আমি তো আমার আব্বাকে বাঁচাতে পারবো না। আল্লাহ, আমার সর্বনাশ হয়ে যাবে। আরে আপনারা স্যার, আপনারা কে? স্যার এই যে এইটা আপনার গাড়ির তেল, তেলটা গাড়িতে ভইরা আপনি বাড়িতে চলে যান। কিন্তু আপনারা কেন আমার বাইকের তেল চুরি করেছিলেন, আর কেনই বা আমাকে তেল ফেরত দিতে আসছেন? সত্যি কথা বলতে কি স্যার, আমরা চোর, মানুষের গাড়ি থেকে না আমরা তেল চুরি করি, সেই তেল চুরি কইরা দোকানে নিয়ে বিক্রি করি। তারপর দোকানদার যদি যে কয় টাকা দেয় সেই টাকা দিয়ে আমরা বাজার করি, আর সেই বাজার বাড়িতে নিয়ে যাওয়ার পরে
আমার বোন রান্না করে আমার অসুস্থ বাবার মুখে খাবার তুলে দেয়। ও আচ্ছা, তার মানে আপনি বাইকের তেল চুরি করে সেই তেল দোকানে বিক্রি করে আপনার বাড়ির বাজার সদাই করতে নিয়ে যান? সেটা তো সাধারণ মানুষের তেল চুরি করেন। আপনি ভালো করেই জানেন আমি একজন পুলিশ অফিসার। আপনি সেটা জানা সত্ত্বেও কোন সাহসে আপনি পুলিশের বাইকের তেল চুরি করলেন? আপনি কি জানেন এই অপরাধে আমি আপনাকে কি করতে পারি? আমি আপনাকে থানায় ধরে নিয়ে যেতে পারি। হ স্যার জানি, আপনি চাইলে আমার থানায় নিয়ে যাইতে পারেন। আসলে আমি তো অন্যায় করছি, চুরি করছি। চুরির দায়ে আপনি পুলিশ অফিসার, আমার যে শাস্তি দিবেন আমার সেই শাস্তি মাথা বাইতে নেওয়া লাগবো। কিন্তু স্যার আমার মনে হইলো এই তেলটা চুরি করার পরে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাব, এই কারণে ফিরাই দিতে আইছি। নিয়ে যান এই তেলটা, নিয়ে আপনি বাড়িতে যান। আপনার বাবা না অনেক অসুস্থ, আপনার বাবার জন্য না ওষুধ নিয়ে যাইতে হবো। না না, আমার বাবা অসুস্থ নাকি সেটা আপনার জানার আর কোনো দরকার নেই। কিন্তু আপনি যে এতক্ষণ বললেন সেই কথাগুলো আপনার কতটা সত্যি সেটা জানার জন্য আপনি এখন আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। স্যার আপনি আমাকে বাড়িতে যাবেন আমার বাবারে দেখার জন্য? হ্যাঁ, আপনাদের বাড়িতে যাব, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। আয় আবা, তুমি আর একটু কষ্ট করো। এই যে দেখবা একটু পরে বড় পায়ে পড়বো। বুবু আসলে বুবু যে টাকা দিব সেই টাকা দিয়ে আমি তোমার লেগে ওষুধ কিনে নিয়ে আসুম, তারপরে তুমি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। তুমি আর একটু সহ্য করো আব্বা। আমি আর বাঁচুন না মা, আমার তাদের হাসপাতালে নিয়ে যাবা। বাবা আমি কি করুম কত? আমি তো এক অসহায়, আমার তো কিছু করার নাই। আমি কত বাড়ি বাড়ি ঘুরছি একটা কামের লিগা, কেউ তো আমার একটা কাম দেয় না। কাম কাজ না করলে আমি তোমার কেমনে টাকা পয়সা দিয়ে কেমনে ওষুধ পাতি কিনা খাওয়ামো কও? এই যে স্যার, এই যে আমার বাবা আর এই যে আমার বোন। স্যার এই বুবু সাথে করে পুলিশ কেন? কি করছিস আবার? দেখ আমি তোকে দুজনে কতবার কইছি যে এই সকল কাজ বাদ দিয়ে দে, আমার একটা কথা শুনিস না। পুলিশ নিয়ে এসে আবার কি ঝামেলা বাজাইছস? এমনি আবার অসুস্থ, আবার ওষুধ পানি খাওয়ার জন্য একটা টাকা পয়সা নাই। কেমনি আবার ওষুধ খামো, কেমনি হাসপাতাল নিয়ে যাবো, এই চিন্তা আমার মাথা ঠিক নাই। তার মধ্যে আবার কি ঝামেলা বাজাইছস? স্যার আমার বুবু কি করছে? হ্যাঁ, আপনার বুবু যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে। আপনার বুবু আমাকে বলেছিল আপনাদের বাবা খুবই অসুস্থ, আপনার বাবার চিকিৎসার জন্য আপনার বুবু এই ধরনের অপরাধ করে থাকে। কিন্তু আপনার বুবু আমাকে কতটা সত্যি বলেছিল সেটা যাচাই করার জন্যই আমি আপনাদের বাড়িতে আসছি। স্যার স্যার দেখছেন আমি একটু মিথ্যা কথা কই নাই। আসলে আপনারা এই ধরনের কাজ না করে ভালো কাজও তো করতে পারতেন। স্যার ভালো কাজ কেমন করে করবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বেশি পড়াশোনা করতে পারি নাই। যদি পড়াশোনা জানা থাকতো তাহলে হয়তো ভালো চাকরি করতে পারতাম। আমি অনেক কষ্ট করে ইন্টার পর্যন্ত পড়ছি, তারপরে বাবা অসুস্থ হয়ে গেল, আমারও লেখাপড়া বন্ধ হয়ে গেল। আর এই যে আমার ছোট বোন, মেলা কষ্ট করে 8 পর্যন্ত পড়াইছি। বাবার অসুস্থতার পরে আমার কাঁধে না সংসারের বোঝা এসে পড়লো। সংসার আমার চালাইতে হইব, বাবার চিকিৎসার টাকা জমাইতে হইব, বাবার মুখে খাবার উঠায় দিতে হইব, সবকিছু মিলাইয়া আর পড়াশোনা করতে পারি নাই। এইটুকু পড়াশোনা দিয়ে না ভালো কোনো চাকরিও পাওয়া যায় না। এক প্রকার বাধ্য হয়ে আমি এই কাজটা করি স্যার। বুঝতে পারছি আপনাদের সত্যি অনেক কষ্টে দিনকাল যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই বিপদের দিনে আপনাদের পাশে দাঁড়াই, মানে আমি যদি আপনাদেরকে হেল্প করতে চাই, আপনারা কি সেটা গ্রহণ করবেন? মানে স্যার? হ্যাঁ, এই 50,000 টাকাটা রাখ। আপনি এগুলো কি কইতেছেন স্যার? কিন্তু স্যার আমি আপনার গাড়ি থেকে তেল চুরি করছি, এইটা জানার পরেও আপনি আমার এতগুলা টাকা দিতেছেন? হ্যাঁ, আপনাকে টাকা দিচ্ছি, ধরতে পারেন এটাই আপনার শাস্তি। এই টাকাটা নিয়ে সুন্দর করে একটা চায়ের দোকান দিবেন এবং সেই চায়ের দোকান থেকে যে টাকা ইনকাম হয় সেই ইনকামের টাকা দিয়ে সংসার চালাবেন আর আপনার বাবার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবেন। স্যার আপনি তো অনেক ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ জানলে আমি আপনার গাড়ি থেকে তেল চুরি করতাম না, আপনার কাছে যাই বলতাম যে আমার একটু সাহায্য করেন। এই ধরনের অন্যায় কাজ আর কখনো করবেন না। নিন টাকাটা ধরুন। কিন্তু স্যার আপনার এই টাকাটা আমার ফেরত দিতে হইব না? এতগুলা টাকা আমি কেমনে শোধ করবো? কি বললেন? টাকা কিভাবে শোধ করবেন? আমি তো বললামই আপনাদের, এই টাকা দিয়ে আপনারা ভালো করে একটা চায়ের দোকান দিন, সেই দোকান থেকে আপনাদের ভালো মতো সংসার খরচ চালিয়ে আপনার বাবার চিকিৎসা করে যদি কখনো প্রয়োজন মনে করেন টাকা ফেরত দিবেন, না হলে আর দিতে হবে না।
স্যার, আপনি আসলে খুবই ভালো মনের একজন মানুষ। আপনার মতো মানুষ পাওয়া খুব কঠিন এখনকার যুগে। এই যে আমাকে দেখেন, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা যে কারোর কাছে একটু সাহায্য চামু, কেউ যে আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করবো, এই লোকটা আমরা কোনোদিনও পাই না। এর জন্য তো আমাকে চুরি করে খাইতে হয়। তাছাড়া বাঁচুন কেমনে কন? আপনি আজকে আমাকে যে বড় উপকারটা করলেন, এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলুম না। আপনার মতো পুলিশ প্রত্যেকটা এলাকায় একটা করে থাকা উচিত। ঠিক আছে, সবই বুঝলাম। আর শুনুন, ভুলেও কিন্তু কখনো এই ধরনের কাজ আর করবেন না। আপনি কি জানেন, আপনাদের এই কাজ করার জন্য কারো কারো জীবনে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা স্যার, আপনার তেলটা নিয়ে যান, নাহলে আপনার যাইতে কষ্ট হয়ে যাবে। বুবু, আমাকে এখন টাকা হয়েছে অনেক, আমাকে আব্বা এখন সুস্থ হয়ে যাবো, আমাকে আর কোনো চিন্তা নাই। ঠিক আব্বা, তোমার আজকে হাসপাতালে নিয়ে যাবো, তুমি একদম সুস্থ হয়ে যাবা। আরে আল্লাহ, আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ, লাগেনি বলতে পায়ে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি। আপনাকে না অনেক ধন্যবাদ আমাকে ধরে তোলার জন্য। আসলে হয়েছে কি, আমার না মনটা ভালো না, তাই আনমনা হয়ে রাস্তায় হাঁটছিলাম আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি ভুল না করি, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বিবাহিত, কিন্তু এটাও মনে হচ্ছে আপনি খুব উদাসীনভাবে রাস্তায় হাঁটাচলা করছিলেন। আপনার কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমার হাজবেন্ড না একদম ভালো মানুষ না, প্রচুর নেশা করে আর আমার গায়ে প্রচুর হাত তোলে। আনমনা হয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম, দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব, তাই আর কি এমন উষ্টাকে পড়ে গেলাম। না না, এটা করা আপনার একদমই উচিত হবে না। আপনি এক কাজ করুন, আপনার হাজবেন্ডের সাথে একটু কথাবার্তা বলে তার সাথে দেখেন কিভাবে মিউচুয়াল করা যায়। আচ্ছা, আপনি এখন যেতে পারবেন তো? হ্যাঁ, যেতে পারবো। ঠিক আছে। আরে, আমার লাগেজ কোথায় গেল? এইখানেই তো ছিল। আচ্ছা, আপনি কি আমার লাগেজটা দেখেছেন? আরে না না, কি বলছেন আপনি এসব? আপনার লাগেজ আমি কি করে দেখব? আরে, আমার লাগেজ কোথায় আপনি জানেন না, দেখেননি মানে এসব কি কথা বলছেন? হ্যাঁ, আপনাকে তুলতে গিয়েই তো আমি আমার লাগেজটা এখন হারিয়ে ফেললাম। আর আপনার তো অবশ্যই দেখা উচিত যে কেউ একজন হয়তো আমার এখান থেকে এসে লাগেজটা নিয়ে গেছে। আরে ভাইয়া, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আমি এমনিতেই মনমরা হয়ে রাস্তায় হাঁটছিলাম, আমার মনটা ভালো নেই, আমি নিচে পড়ে গেলাম আর আপনি আমাকে টেনে তুললেন। তার মানে কি এটা যে আপনার লাগেজটা আমার দেখতে হবে? আমি দেখিনি, সত্যি বলছি। দেখুন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি যদি কাউকে দেখে থাকেন তাহলে সত্যি করে বলেন। আরে ভাইয়া, বিশ্বাস করেন, আমি আপনার লাগেজটা দেখিনি। আর তাছাড়া আমার মাথাটা অনেক পেন করছে। ভাইয়া প্লিজ আমার সামনে এইসব আবল তাবল কথা না বলে আমাকে একটু সাইড দেন, আমার যেতে হবে। সাইড দেন তো ভাইয়া। আরে দোস্ত, তুই এটা কি পোশাক পরছস? আজকে যে কোনো পোলা দেখলেই তোর টাস্কি খেয়ে পড়ে দেবো, সত্যি কইতাছি। আরে চুপ করতো, কিন্তু আজকে যে কোনো মানুষ পাইতেছি না। আরে, আপনি এইখানে? হ্যাঁ, আপনি তো সেদিন হোঁচট খেয়ে আমার সামনে পড়ে গিয়েছিলেন, আর আপনাকে সাহায্য করতে গিয়ে আমি আমার ব্যাগটা হারিয়েছিলাম। আরে কি বলছেন আপনি সব? আপনি আমাকে দেখেছেন মানে? আর আমিই বা কবে আপনার সামনে পড়েছিলাম? আমার তো কিছুই মনে আসছে না। আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। না না, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি কোনো জিনিস একবার দেখলে দ্বিতীয়বার সেটা ঠিকই মনে রাখি। তাছাড়া আমার লাগেজটা যে হারানো গেছে, আমার মনে হচ্ছে যে সেই কাজের সাথে আপনারা খুব ভালোভাবে জড়িত। আর আপনার সাথে থাকা লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব একটা ভালো ছেলে না, সে নিশ্চয়ই গুন্ডা টাইপের ছেলে হবে। আরে আপনি তাকে ছোট করে কেন কথা বলছেন? সে এভাবে চলতে ভালোবাসে, তার এভাবে নিজেকে স্মার্ট লাগে, তাই এভাবে চলে। তাই বলে আপনি গুন্ডা বলতে পারেন তাকে? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। ও হ্যাঁ, আপনার হাতে যে ঘড়িটা দেখা যাচ্ছে, এটা কি আপনি কিনেছেন? আপনার ঘড়িটা? তো আমার হাতে ঘড়ি, এটা কি আমার হবে না? আর তাছাড়া এটা আমি কেন কিনতে যাব? আমার কত ফ্রেন্ড সার্কেল, বড় লোক, ওরা আমাকে মাঝে মাঝে গিফট করে। আর এটা তো আমাকে হৃদয় গিফট করলো। আরে কি কইতেছস এটা? আমি আবার তোর কোন গিক হ স্যার, হ আমি আর কিনা দিছিলাম স্যার। হ স্যার। আচ্ছা আপনি বলুন তো, এই ঘড়িটার দাম কত? কত আর হবে? এই তো ১,১২০০, তার থেকে বেশি তো হবে না। ১,১২০০? আমার স্যার মনে থাকে না স্যার। কি বললেন? ১,১২০০ টাকা? আমার তো দেখে মনে হচ্ছে এটা খুবই দামি ঘড়ি। এটার দাম কম করে হলো ২০ থেকে ২২,০০০ টাকা হবে। কি ঠিক বললাম তো? আর হ্যাঁ, তাই তো। আপনি কি করে জানলেন? আমি তো মজা করছিলাম এটা কম দামি বলে। মজা করছিলেন আমার সাথে না? আমিও না আপনাদের সাথে এই কয়েকদিন ধরেই খুব মজা করতেছিলাম। আর আপনারা আমাকে কি ভেবেছেন? আমি কোনো সাধারণ পাবলিক না, আমি সিআইডি অফিসার নাইম চৌধুরী। আর শোন,
তোরা যে সেদিন আমার সাথে ঘটনাটা ঘটিয়ে আমার লাগেজ চুরি করে নিয়ে আসছিলি, সেটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছিলাম। তোরা কি ভেবেছিলি আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে লাগেজ নিয়ে আসছিলি? না, এটা তোদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি নিজে ইচ্ছা করেই তোদের সেই পাতানো ফাঁদে পা দিয়েছিলাম। আর হ্যাঁ, তোর হাতের যে ঘড়িটা দেখা যাচ্ছে, সেই ঘড়িতে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে তোদেরকে আমি হাতে নাতে ধরতে পারি। শোন, আজকে তোদেরকে আমি হাতে নাতে ধরেছি, তোরা আর কোথাও পালাতে পারবি না। তোরা এতদিন অনেক মানুষের ক্ষতি করেছিস, আমি আর সেই ক্ষতি হতে দেব না। আজকেই তোদের শেষ দিন। তোদের থানায় নিয়ে আমি এমন শিক্ষা দেব, জীবনে তোরা এই ধরনের অপরাধ করার আর সাহসই পাবি না। না মানে স্যার, আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। আমি মেয়ে মানুষ, আমি কি এমনটা করতে পারি? আপনিই বলুন। আমি একজন সাদাসিধা মেয়ে মানুষ। এই তো আমার বন্ধু, ও আমাকে জোর করে এই লাইনে নিয়ে এসেছে। আমি এসব করতে চাই না স্যার, আমাকে বাঁচান। আরে তুই কি কইতেছস? আমি আনছি মানে? স্যার, আমি তো গ্রামের বাড়ি থেকে আইছিলাম পড়াশোনা করার লিগে স্যার। কোথাও পড়াশোনা করতে পারি না টাকার লিগে স্যার। এই মায়েরই তো আমার এই কাজের লাইনে আনছে স্যার। আমার কোনো দোষ নাই স্যার। আমার কইছে যা পামু সব 3 ভাগ হইব স্যার। 2 ভাগও নাই, আমার 1 ভাগ দেয়। বিশ্বাস করেন স্যার, আমি এর ভিতরে নাই স্যার। আমি নাই স্যার, কইতাছি সত্যি কথা স্যার। আমি এখন যাই স্যার। কনস্টেবল, এদেরকে টানতে টানতে থানায় নিয়ে যান। আরে তুই কি এমনিতেই যাবি, নাকি তোর জন্য মহিলা কনস্টেবল ডাকবো? ঠিক আছে স্যার, যাচ্ছি। আরে ছেলেটার এত বড় সাহস, পুলিশের গায়ে আঘাত করে। চলেন তো, ওকে ধরতে হবে। ওই দাঁড়া বলছি, এই ছেলে দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া, ওই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া, এই দাঁড়া বলছি। আরে ছেলেটা কোথায় গেল? এইদিকেই তো আসলো, কিন্তু সামনে তো নদী, এদিকে তো যেতেই পারবে না। তাহলে কোথায় গেল? হ্যাঁ, ওই দাঁড়া, দাঁড়া বলছি। আরে আরে কি হয়েছে? ওই তুই আমাদেরকে ওইভাবে ভাঙা বালতি ঢিল মেরে দৌড়ে পালিয়ে আসলি কেন বল? স্যার, ও কেমন করে বলবো? ও তো কথাই কইতে পারে না। আমার বলে কি আপনাকে কোনো ক্ষতি করছে? ক্ষতি করছে মানে? ও আমাদেরকে আঘাত করে এইভাবে দৌড়ে পালিয়ে আসছে, কেন করেছিস সেটা বল? আসলে স্যার, আমার পোলা না পুলিশ দেখতে পারে না। পুলিশ দেখলে আমার মনে হয় তার মাথা গরম হয়ে যায়। পুলিশের উপর যা তা ঢেল মারে, পুলিশটা মেরে ফেলতে চায়। এতে আমার পোলার কোনো দোষ নাই। আমার মনে হয় কি আমার পোলার মাথার মধ্যে কোনো সমস্যা হয়েছে, এই কারণে পুলিশ দেখলে এমন করে। আশ্চর্য বিষয়, এরকম তো কখনোই শুনিনি। পুলিশ দেখলে মাথা গরম হয়, রাগ হয়, পুলিশকে মেরে ফেলতে চায় কেন? পুলিশ ওর কি ক্ষতি করেছে? আসলে স্যার হয়েছে কি জানেন, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, প্রথমে অনেক ভালোই আছিলাম। কিছুদিন পরে না আমার স্বামী পুলিশের চাকরি পায়, অনেক বড় অফিসারের চাকরি। পুলিশের চাকরি পাওয়ার পর থেকে না আমার স্বামী জানি কেমন পরিবর্তন হইতে লাগলো। আস্তে আস্তে তার রূপ কেমন জানি জানোয়ারের মতন হয়ে গেল। কয়েকদিন পরে জানতে পারি আমার পেটে বাচ্চা। আর সেই মানুষটা সেই সময় আমার অসহায়ের মতো একটা বাড়িতেই না একা রেখে চলে গেছে। আমার পেটে যখন বাচ্চা ছিল তখন আমি এই বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করছি। তারপরে আমার এই পোলাটা হইল। আমার পোলাটা না কথা বলতে পারে না, বৌবা স্যার। ও না আমার ইশারায় অনেক কিছুই বলে, আমারে বুঝায় যে মা আমার বাবা কই। সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবার কি আমার দেখতে মন চায় না? আমি তারে কেমন করে বোঝাবো? তার বাবা একজন পুলিশ অফিসার ছিল, সে ঘুষ খাইতো, অন্য মেয়েদের প্রতি তার লোভ ছিল। সেই লোভেই আমার রেখে তার বাবা ফালায় রেখে চলে গেছে। আমার তো সেখানে কিছু করার নাই। আমি আমার পোলারে ইশারায় বুঝাইছি যে তোর বাবা না, তোর মারে রেখে চলে গেছে, আর কোনোদিনও তোর মার কাছে যাবো না। আস্তে আস্তে আমার পোলা বুঝতে পারলো তার বাবা আর কোনোদিনও ফেরত আসবো না। একদিন না আমার পোলা তার বাবার পুলিশের ড্রেস পরে একটা ছবি দেখতে পারলো ঘরে। সেই থেকেই না পুলিশের প্রতি তার কেমন জানি রাগ। আমিও বুঝতে পারি, পুলিশ যখনই দেখে তখনই হাতের কাছে যা পায় তাই ঢেল মারে। আর পুলিশটা বাড়িতে আইসা হয়তো তারা মারে, নয়তো আমার কাছে বিচার দেওয়া যায়। আমি সেই কারণে আজকে আপনাকে জিজ্ঞাসা করলাম, আমার পোলা কি আপনাকে কোনো ক্ষতি করছে? ও আচ্ছা, তার মানে আপনার স্বামী একজন পুলিশ অফিসার ছিল?
আচ্ছা, আপনার স্বামী যে পুলিশে চাকরি করতো, তার কোনো ডকুমেন্টস বা ছবি টবি এরকম কিছু আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আছে তো। একটা ছবি ছিল ঘরে, ছবিটা নষ্ট হয়ে গেছে বইলা আমি মোবাইলে ছবি উঠায় রাখছি। এই ভর্তি জায়গা মোবাইলটা নিয়ে আসো। স্যার, আমার পোলা মনে হয় আপনার ঘরে অনেক বেশি ব্যথা দিয়ে ফেলছে, তার জন্য না আমি দুঃখিত। আমার পোলার মাফ করে দেন, কথা কইতে পারে না তো। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে স্যার দেখেন। ইনি আপনার হাজবেন্ড? আরে ওনাকে তো আমি খুব ভালো করেই চিনি। ওনার নাম ফেরদৌস, আমাদের ডিপার্টমেন্টে চাকরি করতো। একটা মেয়েলি ঝামেলার কারণে 5 বছর আগে ওনার পুলিশের চাকরিটা চলে যায়। উনি এখন একটা ড্রেজারের সাথে কাজ করছেন, শুনেছি ওখানকারই ম্যানেজার। স্যার, আপনি সত্যি কথা কইতেছেন? আপনি তারে চিনেন? সে কই কাজ করে আপনি জানেন? আমার নিয়ে যাইতে পারবেন তার কাছে? হ্যাঁ, অবশ্যই পারবো, চলুন আমার সাথে। এই, তোর আব্বা কই কাজ করে সে জানে, আমার নিয়ে যাবো, চল যাই। স্যার চলেন। এই ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, কেরা ডাকে কেরা? ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, একটু উপরে আসেন। পুলিশ পুলিশ হয়েছে কি? দেখি তো কি কয়। আরে নাজমুল সাহেব, আপনি এই জায়গায়? আমার মামলাটা আমরা তো সব শেষ হয়ে গেছে, আবার এই জায়গায় আইছেন কেন? না ফেরদৌস ভাই, কোনো মামলার জন্য আসিনি আপনার কাছে। আচ্ছা, আপনার বউ সন্তান কই আছে সেটা কি আপনি জানেন? না ভাই, ওগো অনেক খুঁজছি, ওগো কোথাও পাইনি, আর ওরা কই আছে জানিও না। আপনি না জানলেও আমি জানি। আপনি জানেন মানে? কই আছে আমার বউ পোলাপান? এই যে আপনার আসনের দিকে। বিচি তুমি, তোমারে তো আমি অনেক খুঁজতেছি, কোথাও পাইনি। আপনি আমারে খুঁজছেন? এত বড় মিথ্যা কথাটা আপনি কইতে পারলেন? আমিও আপনার অনেক খুঁজছি, কিন্তু আপনি যে আমারে খুঁজছেন এই কথাটা শুনে না আমার অনেক হাসি পাইলো। আপনি যদি আমার সত্যিই খুঁজতেন তাহলে তো এদিন শুনতে পারলেন আমার পেটে বাচ্চা, সেই দিন আমার মিথ্যা কথা কয়ে অন্য একটা বাড়িতে নিয়ে আমার ফালায় রেখে চলে আসতে পারতেন না। আমার যখন বিয়ে করছিলেন তখনই শুধুমাত্র আমার আপনার ভালো লাগতো, আর যখন পুলিশের চাকরি পাইলেন, অনেক বড় অফিসার হইলেন, তখন থেকে আমারে যত ধরনের অবহেলা আছে সবগুলাই করলেন। চোখের সামনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরতো তো, এই কারণে ঠিক মতো বাড়িতেও আসতেন না। যাও 2-4-5 দিন পর পর একদিন বাড়িতে আসতেন, আপনার সাথে ঠিক মতো কথাও কওয়া যাইতো না। আপনার মধ্যে কেমন জানি একটা অহংকার চলে আসলো, আর আমারে তো দেখতেই পারতেন না। যখন শুনলেন আমার বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেছে, তখনই আপনি স্বার্থপরের মতো আমার আলাদা একটা বাসায় নিয়ে রেখে চলে আসলেন। আপনি কোনোদিনও আমারে খুঁজেন নাই, আমি শুধুমাত্র আপনারে খুঁজে খুঁজে বেড়াইছি এতদিন। এইটা কি? এটা এটা আমার পোলা, আর কি হইব? শুধুমাত্র আমার এই পোলাটার জন্য আপনারে খুঁজছি। আমার পোলাটা আমার কত কইরা কয় সে তার বাবারে দেখতে চায়, তার বাবার আদর পাইতে চায়। আমি তো আর তারে বুঝাইতে পারি না, তার বাবা অনেক আগে আমাকে সাইরা চলে গেছে, আমাকে দেখতে চায় না। যদি দেখতেই চাইতো তাহলে আমাকে তারে খোঁজা লাগতো না, সে ঠিকই আমাকে খুঁজতো। কি কইলা বিথি? এইটা আমার পোলা, ও কথা বলতে পারে না? সে বাবা কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো না এতক্ষণ কষ্ট করে আমার কথা কওয়া লাগতো না, সেই বলতো সবকিছু। বিথি, দোহাই লাগে, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি এই ধরনের ভুল আর কোনোদিন করুম না। এই আজকে থেকে আমার শিক্ষা হইলো, আর কোনোদিন এইরকম ভুল করুম না। না, আপনি যে ভুল করছেন তার শাস্তি তো আপনি ঠিকই পাইছেন। আমার কাছে কিসের জন্য মাপ চাইতেছেন? আমি তো আপনার কোনোদিনও মাফ করবো না। আমি আপনার কেন মাফ করবো? হ্যাঁ, আমি যে এতদিন কষ্ট করছি, আপনি কি পারবেন সেই কষ্টের দিনগুলো সুখের দিনে পরিণত করতে? কোনোদিনও পারবেন না। আপনি আমার কাছে একদম মাফ চাইবেন না। আপনার পোলা শুধুমাত্র আপনারে দেখতে চাইছে বইলাই আমি আপনারে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইছি, তাছাড়া আপনারে খোঁজার আমার কোনো দরকার নাই। বিথি, এমন ভাবে বইলো না, যা হবার হয়ে গেছে, তুমি এখন আমারে ক্ষমা করে দাও। ভাবি, আমার মনে হয় কি, ভাই যেহেতু তার ভুল বুঝতে পারছে, আপনি ভাইকে ক্ষমা করে দেন, তাকে আর একটা সুযোগ দেন। যদিও এটা আপনাদের পার্সোনাল বিষয়, আমার এভাবে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবুও বলছি,
তাছাড়া আপনার ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই বলতে চাই কি আপনারা দুজন আবার নতুন করে সংসার শুরু করেন। স্যার আপনারা যখন অত করে কইতাছেন তখন আমি মাইনা নিলাম, কারণ আমার পোলারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? হ্যাঁ সেটাই। ঠিক আছে ফেরদৌস ভাই, তাহলে ভালো থাকবেন। ভাবি আসি। ঠিক আছে। চলো। বাবা মা আয়, হ্যাঁ তুই আমার বুকে আয় বাবা। চলো আমরা বাড়িতে যাই। তুই কি বললি? তুই নাজমুলকে ট্রান্সফারের ভয় দেখাচ্ছিস? আরে শোন, তোদের বস কিনা আমি আমার পকেটে রাখি, আর একটা কথা বললে তোকে সত্যি সত্যি তুই এনকাউন্টার করে দেবো। এই পুলিশ অফিসার, কথায় একদম কম বল। আমাদের বস যদি একবার উপর মহলে ফোন দেয়, তোকে খাগড়াছড়ি বান্দরবান ট্রান্সফার করে দিবি। আর শোন, তোর বস তো সে ফোন করার কোনো সুযোগ পাবে না। তোদের থানায় নিয়ে এমন থেরাপি দিব তোরা তোদের বসের নামটাই ভুলে যাবি। এই পুলিশ অফিসার থাম, কথা বাড়াইস না। আমাকে বসে যদি শুনে না, তোর এই যে পিস্তল দিয়ে আমাকে ভয় দেখাইতেছস, একদম ডাস্টবিনে ফেলাই দিব। জানস আমার বসরে চিনস, তোর মতো 2-4 ডজন পুলিশ অফিসার তার পকেটে থাকে আর বাইরে হয়। লিটন, বর্ষা, এই নে মাল। শোন, লোকেশন তো মোবাইলে পাঠানোই আছে, জায়গা মতো মালটা পাঠাই দিস। আরে বস, আমরা কি কোনো কামে যাইয়া ফিরে আইছি? ফিরে আসি নাই, আজকে আসুম না, কাজ সফল করেই আপনার কাছে ফিরে আহুম। আরে বস, আপনি নিশ্চিন্তে থাকেন। দেখেন আমরা কামটা কইরা কত তাড়াতাড়ি ফিরে আসি, আর টাকাও ঠিকঠাক মতোই নিয়ে আসবো। আপনি কোনো চিন্তাই করেন না, একদম নিশ্চিন্তে ঘুমান। আরে তোদের প্রতি আমার সেই বিশ্বাস আছে বলেই তো তোদের আমার হাতিয়ার করে রাখছি, আর যার জন্য এখনো পর্যন্ত আমার ব্যবসাটা ঠিকই আছে। হ্যাঁ স্যার, পালানোর চেষ্টা করবেন না স্যার, পালাচ্ছি স্যার। এই তারা বলছি, এই তারা বলছি, গুলি করতে তো বাধ্য হবো। দাঁড়া দাঁড়া বলছি, গুলি করে কেটে দিব। দাঁড়া দাঁড়া, যা, তোদেরকে একটা সুযোগ দিচ্ছি। তোরা যদি নদীর সাঁতরে ওই পারে যেতে পারিস তাহলে তোদেরকে ছেড়ে দেবো, আর যদি না যেতে পারিস একদম এনকাউন্টার করে রেখে দেবো। এই পুলিশ অফিসার থাম, কথা বাড়াইস না। আমাকে বসে যদি শুনে না, তোর এই যে পিস্তল দিয়ে আমাকে ভয় দেখাইতেছস, একদম ডাস্টবিনে ফেলাই দিব। জানস আমার বসরে চিনস, তোর মতো 2-4 ডজন পুলিশ অফিসার তার পকেটে থাকে আর বাইরে হয়। তুই কি বললি? তুই নাজমুলকে ট্রান্সফারের ভয় দেখাচ্ছিস? আরে শোন, তোদের বস কিনা আমি আমার পকেটে রাখি, আর একটা কথা বললে তোকে সত্যি সত্যি তুই এনকাউন্টার করে দেবো। এই পুলিশ অফিসার হাসি থামা। আমাদের বসের পকেটে 2-4 ডজন মন্ত্রী থাকে, ওই ইচ্ছা করলে যখন তখন একটা হরতাল রাখতে পারে। আর তুই তো সামান্য একটা পুলিশ, আর পুলিশ এসে আমাকে এই নদীর কিনারাই না আমার ভয় দেখাইতেছস। অহনো কইতেছি ভিড়া যা। তুই কি বললি? তোর বস এমপি মন্ত্রীকে ফোন করে আমাকে ট্রান্সফার করে দেবে? আর শোন, তোর বস তো সে ফোন করার কোনো সুযোগ পাবে না। তোদের থানায় নিয়ে এমন থেরাপি দিব তোরা তোদের বসের নামটাই ভুলে যাবি। এই পুলিশ অফিসার, কথায় একদম কম বল। আমাদের বস যদি একবার উপর মহলে ফোন দেয়, তোকে খাগড়াছড়ি বান্দরবান ট্রান্সফার করে দিবি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কান টানলে যেমন মাথা আসে না, তোকে থানায় নিয়ে গেলে তোর বস না সুর করে আমাদের থানায় চলে আসবে। এই রবিন সাহেব, ওদেরকে নিয়ে চলুন, থানায় নিয়ে চলুন। স্যার আমাদের কোনো দোষ নাই, সব দোষ হলো আমাকে বসের। এই বস হলে আমাকে দিয়ে এই কামটা করাইছে। স্যার এবার আমাকে মাফ করে দেন, আমাকে কোনো দোষই নাই। আমাকে শুনে বুটি ধরে আপনাকে কি লাভ? স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। দেখেন আমরা ম্যাডামের কথা দিয়ে সব কাজ করি, আমাদের কোনো দোষ নাই। ম্যাডাম যা বলে তাই করি। দোষ যদি হয়ে থাকে ম্যাডামের হয়েছে, আমাদের শাস্তি দিবেন না স্যার, আমাদের ক্ষমা করে দেন। রবিন সাহেব, জি স্যার, আপনি নাকি ধরুন। এই মাদকগুলো আমার কাছে দেন। আপনারা যখন সমানে যাবেন কিছু ভিক্ষা দেন গো। কি ব্যাপার? আমার বাবা এখানে ভিক্ষা করতেছে, আর আমার কনস্টেবল যদি জানে তাহলে তো থানায় সবাইকে বলে দিবে যে একজন ভিক্ষুক আমার বাবা। এখন আমি কি করি? কনস্টেবলকে আমি যেতে বলি, পরে আমি বাবাকে দেখছি। রবিন সাহেব, আপনি থানায় যান, আমি একটু পরে আসতেছি। বাবা, তুমি এই জায়গায় ভিক্ষা করতেছো আমার মান সম্মান নষ্ট করার জন্য? এটা তুই কি কস মা? আমি তোর মান সম্মান ডুবাইলাম মানে? আমি তো তোর বাবা, আর আমি ভিক্ষা করেই তো তোর লেখাপড়া করাইছি।
আর লেখাপড়া করে তো তুই পুলিশের চাকরি পাইছস, আর এটার তুই অবজ্ঞা করতেছস মা। চুপ করো বাবা, তুমি আমার কিসের বাবা? হ্যাঁ, যে বাবা কিনা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায়া সে আবার আমার বাবা নাকি? তুমি হইতেছো আমার মান সম্মান নষ্ট করার জন্য এখানে দাঁড়ায়া ভিক্ষা করতেছো, আর পরিচয় দিয়ে বেড়াও তোমার মেয়ে একজন পুলিশ। তুমি আমার পরিচয় কখনোই দিবা না। আর তুই আমারে কি কইলি মা? তুই মাইয়া হইয়া বাপরে এত বড় একটা কথা কইতে পারলি? আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি তোরে পড়াশোনা করাইছি, তোরে ডাঙ্গুর করে আমি পুলিশ বানাইছি, আর তুই মেয়ে হইয়া তুই বাপরে এই ধরনের কথা কইতে পারলি? কি বললা? তুমি আমার বাবা না? তুমি কি করে ভাবলা যে তোমার মতো একজন ভিক্ষুকের পরিচয় আমি এই রাস্তায় রাস্তায় দিয়ে বেড়াবো? আজ থেকে তো তোমার পরিচয় আমি দিবই না, আর তুমিও কোথাও পরিচয় দিবা না যে আমি তোমার মেয়ে। তুমি মাথার ঘাম পায়ে ফেলায় আমারে বড় করছো, আমারে লেখাপড়া শিখাইছো, এই জন্য কি তোমাকে আমার মাথায় নিয়ে নাচতে হবে? একদম আমি এইসব করতে পারবো না। আজ থেকে তুমি আমার পরিচয় একদম দিবা না রাস্তাঘাটে। আর এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে যাও। আর দ্বিতীয়বার যদি এই রাস্তায় আমি বসে তোমাকে ভিক্ষা করতে দেখি তাহলে 14 শিখে নিয়ে তোমাকে ভরে রাখবো। নেক্সট টাইম যদি তোমাকে এই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে না দেখে, যাও এখান থেকে যাও। কি ব্যাপার বর্ষা, রাস্তায় কি করছো? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি করছো এখানে? ম্যাডাম এই তো ফকিরকে ভিক্ষা দিচ্ছিলাম। ও আচ্ছা, ভিক্ষুকটা তোমার পূর্ব পরিচিত নাকি? না না ম্যাডাম, মানে ফকির টকির দেখলে আমার অনেক মায়া লাগে তো, বুঝেন নাই, বাবার বয়সী, এই জন্য ভাবলাম কিছু টাকা দিয়ে যাই। ও আচ্ছা, তার মানে তুমি এই ভিক্ষুককে চেনো না, তাই তো? না না ম্যাডাম, আজকেই তো প্রথম দেখলাম এই ফকিরটাকে। চুপ, আর একটাও কথা বলবে না। কি ভেবেছো তোমার সম্পর্কে আমি জানিনি? আরে তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি কে দিয়েছে? তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার যোগ্যই না। আজকে তুমি কার জন্য পুলিশ অফিসার জানো? এই ভিক্ষুকটার জন্য, যাকে কিনা তুমি আমার সামনে অস্বীকার করলে। তুমি তাকে অস্বীকার করলেও আমি কিন্তু খুব ভালোভাবেই জানি এই ভিক্ষুকটাই তোমার বাবা। আরে তোমার তো পুলিশ ডিপার্টমেন্টে চাকরি হতো না, শুধুমাত্র তোমার বাবা আমার অফিসে গিয়ে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমার নাকি ছোটবেলা থেকে স্বপ্ন তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করবে, তুমি পুলিশ হবে। শুধুমাত্র তোমার বাবা তোমাকে পুলিশ বানানোর জন্য আমার অফিসে গিয়ে টানা 3 দিন আমার পায়ে ধরে বসেছিল। তোমার এই বাবার কথা শুনে না আমি উপর মহলে জানাই, যার জন্য আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে পারো, যার জন্য আজকে তুমি পুলিশ। আর আজকে তুমি পুলিশের চাকরি পেয়ে কিনা নিজের বাবাকে অস্বীকার করছো, এই তোমার শিক্ষা? আচ্ছা, তুমি কি করে পুলিশের চাকরি করবে? তুমি জানো পুলিশ ডিপার্টমেন্টের লোকদের ধর্ম কি, তাদের শিক্ষা কি, তাদের চাকরিটা কি নিয়ে? তুমি তো এই ব্যাপারে কিছুই জানো না। আমার তো মনে হচ্ছে তোমাকে এই মুহূর্তে তোমার গায়ে থেকে ইউনিফর্ম খুলে নেওয়া উচিত। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি ম্যাডাম, আমারে ক্ষমা করে দেন ম্যাডাম। এই চুপ, আর একটা কথা বলবেন না। আপনি জানেন পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো। দেখুন, আপনার বাবা গরিব বলে আপনি তাকে বাবা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। ম্যাডাম, আপনি ওনার জন্য কেন উপর মহলে সুপারিশ করছিলেন? উনি তো পুলিশ ডিপার্টমেন্ট চাকরি করার যোগ্যই না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন সবুজ সাহেব। তোমার ব্যাপারে আমি ওপর মহলে জানিয়ে তোমার সাসপেন্ড করার ব্যবস্থা করব। না ম্যাডাম, আপনি আমার মেয়েটারে সাসপেন্ড করেন না, কারণ পুলিশের পোশাক পরছে, কত সুন্দর লাগতেছে, আর আমার স্বপ্নটা পূরণ করছে। আমার সেই স্বপ্নটারে ভাঙিয়ে দিয়েন না ম্যাডাম। আমি প্রয়োজন অনেক দূরে যে ভিক্ষা করব, আপনাকে সামনে আমি কোনোদিন আসব না ম্যাডাম। তবু দয়া কইরা ওর চাকরি থেকে অনেক সরিয়ে দিয়েন না ম্যাডাম। দেখো বাবা কাকে বলে। আজ তোমার বাবা আছে বলে তোমার জন্য আমার কাছে গিয়ে অনুরোধ করতে পেরেছে। আজ তোমার বাবা বেঁচে আছে বলে তোমার জন্য এখনো আমাকে অনুরোধ করে যাচ্ছে যাতে আমি তোমার সাসপেন্ড করার ব্যবস্থা না করি। এই যে আমাকে দেখো, আমার তো বাবাই নেই। তোমার যে বাবা আছে, হোক সে ভিক্ষুক, তোমার জন্য দোয়া করতে পারে, তোমার জন্য মানুষের কাছে অনুরোধ করতে পারে, তোমার জন্য দোয়া চাইতে পারে। আমি কতটা হতভাগা যে আমি চাকরি পেয়ে আমার ইউনিফর্মটা পরে আমার বাবাকে এক নজর দেখাতেও পারিনি। তার আগেই তো আল্লাহ আমার বাবাকে তুলে নিয়েছেন। তুমি তো অনেক ভাগ্যবতী মেয়ে, যার বাবা কিনা এখনো বেঁচে আছে। সময় থাকতে বাবাকে মূল্য দিতে শেখো। সময় চলে গেলে দেখবা হাতের কাছে অনেক কিছুই আছে, কিন্তু দেখানোর মতো এই বাবাটা আর নাই। ম্যাডাম, আমি আমার ভুল বুঝতে পারছি। বাবা, তুমি আমারে ক্ষমা করে দাও। ম্যাডাম, আজকে থেকে আমি গর্বের সাথে বলবো যে এই ভিক্ষুক আমার বাবা। আর বাবা, তুমি কাইন্দো না, তুমি আমার সাথে থাকবা, তোমার আর ভিক্ষা করতে হইব না। আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। চলো বাবা, চলো, তুমি আমার সাথে চলো।